আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। এই রবিবারে মইনুল ভাই আমাদের কাছে একটি গল্প দিয়েছিল। সেই গল্পটি আমি সবার মাঝে ছড়িয়ে দিয়েছি। তাই সেটা ছিল প্রথম পার্ট। তার দ্বিতীয় পার্টটি মইনুল ভাই আবারও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সেই গল্পটি আমি আবার আপনাদের মাঝে প্রকাশ করে দিলাম। যাই হোক, প্রথম পার্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই দ্বিতীয় পার্টে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দ্বিতীয় পার্টটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আবার হাজির হয়েছি। আমি আর কথা বাড়াচ্ছি না। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনার রিকোয়েস্টের কারণে আমি যত দ্রুত সম্ভব আপনাদের কাছে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আশা করছি প্রথম পার্টটি আপনাদের ভালো লেগেছিল। দ্বিতীয় পার্টটি পাঠিয়ে দিলাম। এই পার্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনি আমাকে পার্সোনালি জানিয়ে দেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমি ঠিক যেভাবে ঘটনাটি এর আগের পার্টি শেষ করেছিলাম আমি ঠিক ওইভাবেই আবারও নতুন করে শুরু করলাম। যেখান থেকে শেষ আবার ওখান থেকে শুরু। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। সে সময় একা তো আমার মনের অবস্থা খুব একটা ভালো না। তাই ভিতরে আবারও রাফির মৃত্যুর সংবাদটি শুনে আমি যেন পুরোটাই ভেঙে পড়েছি। আমার বেশ কিছুদিন যাবৎ খুবই জ্বর হয়েছে, তারপরেও সে লোকটির আওয়াজ আমার কান থেকে বের হয় না। সে বারবার আমাকে ডাকতে থাকে। এবার আমি খুব একটা টেনশনে পড়ে গেছি। আমি এক মুহূর্তের জন্য হলেও ভেবে নিয়েছিলাম আমি আর কারোর সঙ্গে মিশবো না, আমি আমার মতোই চলবো। আর যে আমার সঙ্গে মিশে তার কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। যেমন রাফি, প্রথম দিকে তার খুবই শখের ছাগল দুটা মারা গেল, তারপরেও রাফি নিজেই মারা গেল। বিষয়টা একটু ভাবার মতোই। আমি একা একা চলতে শুরু করলাম। কাজে যাই, কাজ থেকে চলে আসি, কার সঙ্গে খুব একটা মিশি না। এরকম করে আরো বেশ কিছুদিন কেটে গেল। সেই সময় আমার বাড়ির থেকে আবারও কল এলো। এবার ফোনের পিছন থেকে আমার দুঃসম্পর্কের একটি মামা ফোন দিয়েছে। আমাকে ফোন দিল, আমি সালাম দিলাম। সে সালামের উত্তর দিল। আমাকে বলতেছে, তুমি কই আছো? আমি বললাম, আমি ঢাকায়। কে আপনি? ওরা বললো, আমি তোমার মামা। আমি বললাম, আমার কোন মামা? সে বলল, তুমি মইনুল না? আমি বললাম, হ্যাঁ আমি মইনুল। সে আমাকে বললো, আমি তোমার দুঃসম্পর্কের মামা হই। তোমার আম্মু আমাদের এখানে এসেছে, তুমি আমাদের এখানে চলে এসো। আমি বললাম, আম্মু কই? আম্মুকে ফোন দেন। সে বললো, আম্মুকে ফোন দেওয়া যাবে না, সে ঘুমাচ্ছে। আমি বললাম, আচ্ছা, আমার আম্মু উঠলে আমার কল দিতে বলেন। তাই বলে আমি ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পরে আমার ফোনে আমার আম্মু কল দিল। কল দিয়ে আমাকে বললো, তুই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে চলে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি আর দেরি করলাম না। আমি প্রত্যেকবারের মতো এবারও ভেবে নিয়েছি হয়তোবা এটাও সেই আত্মাটির কোনো চাল বা সেই জিনটির কোনো চাল হতে পারে, কারণ প্রত্যেকবার কোনো না কোনো ঝামেলা হয়ে থাকে। এবারও তার বিপরীত কিছু ভাবিনি। আমি আর দেরি করলাম না, চলে গেলাম আমার বাড়িতে যাতেই আমার আম্মা দৌড়ে এসে আমার গলাটি চেপে ধরে কান্না শুরু করে। আমি বললাম, কি হয়েছে? সে কিছু বলে না, রীতিমতো কান্না করে চলেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমাকে বলো তো। আমার আম্মা আমাকে বললো, আমার গরুটা আমার শেষ সম্বল ছিল, সেটা গতকাল রাতে মারা গিয়েছে। এই গরুটা গত পরশু দিনকে একটি দালাল দেখতে এসেছিল। সে গরুটা 2,80,000 টাকা দাম করে গেছে। এই সময় যে এরকম কিছু হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমি বুঝতে আর বাকি রইল না আমার। আমি ভাবলাম হয়তোবা সেই জিনটির কাজ, হয়তোবা না, সত্যিই সেই জিনটির কাজ। সে আমার পিছু কবে ছাড়বে, আমি তো এই টেনশনে
আবারও অসুস্থ হয়ে পড়েছি। এত অসুস্থ তারপরেও সে আমার সামনে আসতে দ্বিধাবোধ করে না। আমাকে যেন মারাটাই তার মূল টার্গেট। আমাকে একেবারে মেরে ফেলবে না, আমাকে তিলে তিলে মারবে। সে আবার আমার সামনে এলো ঠিক রাত্রেবেলা আমি যখন ঘুমিয়ে পড়েছি। আমার স্বপ্নে এলো, এসে আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে কেমন লাগতেছে তোর? তোকে তো আমি বাঁচতে দিব না, তোকে তো মরতেই হবে। আমি বললাম, আমাকে মারবি তো সরাসরি মেরে ফেল। এরকমভাবে আমার আত্মীয় স্বজনের সঙ্গে এরকম কাজ করা তোর মোটেও ঠিক না। তোর শত্রুতা আমার সঙ্গে, তুই আমাকে মারবি, ওদের সঙ্গে কেন? সে আবার আমাকে বলল, এটাই তো খেলা, খেলাতে কে হারবে আর কে জিতবে এটা প্রথমে বোঝা যায় না। এটাও ঠিক ওই রকম। আমি তোকে মারবো না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। তোকে সরাসরি মারা আমার কোনো প্রয়োজন নেই। এভাবেই তোকে মারবো, তুই চিন্তায় চিন্তায় মরবি, তুই অভাব অনটনে মরবি, তোকে কোথাও কেউ জায়গা দেবে না, সেই ব্যবস্থা করবো আমি। আমি সে লোকটিকে বললাম, তোর যত যা করার আমার সঙ্গে কর। তাই বলতেই আমি ঘুম থেকে লাফিয়ে উঠেছি। উঠে দেখি আমার সামনে কেউ নেই, আমার পুরো শরীরটা ঘেমে গিয়েছে। আমি রীতিমতো প্রচণ্ড ভয় পেয়েছি। আমি আমার আম্মুকে বললাম, তোমরা আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না, আমি চলে যাব আমার মতো। আমার প্রত্যেক মাসে টাকা লাগবে, আমি টাকা দিব। তোমার হাত খরচ আমি দিব, তুমি আমার কাছে ফোন দিবে না। আমি যখন দিব তখন কথা বলবে। আমার আম্মু আমার কথায় কিছুটা কষ্ট পেল, আর কিছুটা অবাকও হলো। আমার আম্মু আমাকে বলতেছে, কি হয়েছে তোর? শরীরটা কি বেশি খারাপ? এসব কথা কেন বলতেছিস? আমি আমার আম্মুকে বললাম, এত কিছু তোমার বুঝতে হবে না, আমি তোমাকে যেটা বলেছি ঠিক ওটাই করো। তাই বলে আমি ওখান থেকে চলে যাই। আমার মনটাও খারাপ। আমার আম্মুর সঙ্গে এরকম ব্যবহার করাটা আমার মোটেও ঠিক হয়নি। আমি কোনোদিন আমার আম্মুর সঙ্গে এরকমভাবে কোনো খারাপ ব্যবহার করিনি। এবারে প্রথম আমাকে বাধ্যতামূলক করতেই হলো। আমি ওখান থেকে চলে গেলাম আমার ঘরে। একটু পরে আমার মামা এলো, এসে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? এরকম কেন করতেছিস তুই? জানিস তোর আম্মু কতটা কষ্ট পেয়েছে? আমি আমার মামাকে বললাম, আমি জানি, এছাড়া আমার কোনো উপায় নেই। সে আমাকে ভালোভাবে থাকতে দিবে না, আমার সঙ্গে যে থাকবে তারই কোনো না কোনো ক্ষতি করবে। আমার মামা আমাকে আর কিছু বললো না, আর মামা ওখান থেকে চলে গেল। আমি পরের দিন সকালবেলা আবার ঢাকায় ব্যাক করি। ঢাকায় যেয়ে আমি আমার চাকরিতে আবার জয়েন করি। আমার বস তো আমার ওপর খুবই রেগে আছে। আমি চলে গিয়েছি, একটা দিন আমি কাজে আসিনি, তাই আমার ওপর এত ক্ষিপ্ত হওয়াটা একটু অস্বাভাবিক মনে করলাম। আমার বস আমাকে বলতেছে, তোমার আর চাকরি করতে হবে না। আমাকে আমার বেতন বুঝিয়ে দিয়ে আমাকে সেই চাকরির জায়গা থেকে বের করে দিল। আমি কি করব বুঝতে পারি না, মানে মাথাটা কাজ করা বন্ধ করে দেয়। একে তো বাড়তি টেনশন, তারই ভিতরে আবার আমার চাকরিটা নেই। আমার আম্মুকে তো আবার টাকা পাঠাতে হবে। আমি এসব চিন্তায় আবার অসুস্থ হয়ে পড়ি। আমার খেয়াল রাখার জন্য একটি মানুষও রইল না। কিছুদিন খুবই কষ্ট করে কাটিয়ে নিলাম, তারপরে একটু সুস্থ হলাম। আমি আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ি। অনেক জায়গায় কাজের খোঁজ করতে লাগে, কিন্তু কোথাও কাজ পায় না। শেষ পর্যন্ত আমার একটি পরিচিত লোক ছিল, তাকে ধরে আমি রাজমিস্ত্রি কাজে যোগ দিই। বেশ কিছুদিন কাজ করি। আমার বাড়ি থেকে সবাই জানে আমি চাকরি করতেছি, দুঃখ আমি তো জানি আমি কি করতেছি। এরকম করে আরো বেশ কিছুদিন কেটে গেল। আমি ভেবেছিলাম হয়তো বা এখানে আর কোনো সমস্যা হবে না, কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল। কিছুক্ষণ পরে কন্ট্রাক্টর এলো, এসে আমাকে ডাক দিল। আমি কন্ট্রাক্টরের কাছে চলে গেলাম। কন্ট্রাক্টর আমাকে যে কথাটা বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কন্ট্রাক্টর যেটা বললো এটা শুনে আমি যেন আকাশ থেকে বললাম। কন্ট্রাক্টর আমাকে বলতেছে, তোমার আর এখানে কাজ করতে হবে না। আমি বললাম, কেন, কি হয়েছে, আমার কোনো ভুল হয়েছে কি? ওরা বললো, না তোমার কোনো ভুল হয়নি,
তোমাকে আমি কাজে ঢোকানোটাই আমার সব থেকে বড় ভুল। আমি বললাম, আমি কি অপরাধ করেছি আমাকে একটু বলেন। কন্ট্রাক্টর বলল, তুমি এখানে আসার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। কোনো না কোনো সমস্যা হতেইছে প্রত্যেক দিন। একদিন এই বিল্ডিং থেকে একটি ইট পড়ে একটি লোকের মাথা ফেটে গিয়েছিল। আবার একদিন একটি শ্রমিক দোতলা থেকে নিচে পড়ে গিয়েছিল। তাদের তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু তুমি আসার পর থেকে এই ঘটনাগুলো ঘটে চলেছে। তোমার এখানে আর কাজ করতে হবে না, তুমি এখান থেকে চলে যাও। আমি আর কি করব, বাধ্যতামূলক আমাকে ওখান থেকে চলে আসতে হলো। আমি ওখান থেকে চলে এলাম। এসে কি করব বুঝতে পারি না। আমি আবারও আমার কাজের খোঁজে বেরিয়ে পড়লাম। কিছুদিন ঘোরার পরে একটি চাকরি পেয়ে গেলাম, এবার একটি রেস্টুরেন্টে চাকরি। আমি ভেবেছিলাম হয়তোবা চাকরিটা বেশ ভালোই হবে, এবারে আমার ভাবনাটা পুরোটাই ভুল। বেশ কিছুদিন চাকরি করলাম। আমার একটি কলিগ ছিল, সেও আমাকে প্রচণ্ড ভালোবাসতো, সব সময় আমার সঙ্গেই কথা বলতো। আমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল সে। আমি তাকে রাখতে রাজি হইনি। অনেক রিকোয়েস্টের পরে আমি তাকে বললাম, তুমি যদি আমার কাছে থাকো তাইলে তোমাকে আমার থেকে সব সময় দূরে থাকতে হবে। সে আমাকে বললো, কেন, কি হয়েছে? আমি বললাম, সব কথা কি তোমাকে বলতে হবে? সে আর কোনো কথা বললো না, ওখান থেকে চলে গেলাম। কিছুক্ষণ পরে আমি আমার কলেজকে ডাক দিলাম। আমার কলেজটির নাম ছিল রুবেল। রুবেলকে ডাক দিলাম, রুবেল আমার কাছে এলো। আমি রুবেলকে বললাম, তুমি কালকে আমার কাছে থাকবে, কিন্তু আমি 2টা রুম নিয়ে থাকি। একটা রুমে তুমি থাকবে, একটা রুমে আমি থাকবো। রুবেল বলল, আচ্ছা ঠিক আছে। পরদিন সকালবেলা রুবেল তার ব্যাগটা গুছিয়ে নিয়ে আমার বাসাতে চলে আসে। রুবেলের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয় 50-50। বাসার অর্ধেক টাকা ও দিবে, অর্ধেক আমি দিব। আর খাবারটা বাইরে থেকে খেয়ে নিব, কারণ আমি খুব একটা রান্না করতে পারি না, সেও রান্না করতে পারে না। আমরা প্রতিবারের মতো কাজে চলে যাই। সকালবেলা একসঙ্গে যাই, রাত্রেবেলা একসঙ্গে আসি। বেশ কিছুদিন বেশ ভালোই কেটে গেল। প্রায় 4 মাস যাবৎ আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এবার যেন পরিস্থিতিটা একটু পাল্টে গিয়েছে। গত 4 দিন যাবৎ আমার সঙ্গে আর কোনো খারাপ কিছু হয় না, আমাকে আর কেউ ডাকেও না। বেশ 4 থেকে 5 দিন ভালোই কেটে গেল। তারপর থেকে আবারও শুরু হলো সেই অত্যাচার। আবারও আমাকে কেউ ডাকতে থাকে, কিন্তু এবার একটু বিপরীত। সেই রুবেল আমার সঙ্গে থাকে, অথচ সে কিছু শুনতে পায় না। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে আমার সঙ্গে থাকো, তোমাকে কেউ কি কখনো ডাকে বা তোমার অদ্ভুত কিছু মনে হয়? সে আমাকে বলল, না, আমার তো তেমন কিছু মনে হয় না, কেউ তো আমাকে ডাকেও না, এরকম কোনো অনুভূতি হয় না। আচ্ছা তুমি কিছু মনে করো না। তাই বলে আমি ওখান থেকে চলে এলাম। রাত্রেবেলা বাসায় যাওয়ার সময় দুজনে গল্প করতেছি আর যাচ্ছি। এর ভিতরেই কেউ একজন আবার আমাকে পিছন থেকে ডাকতেছে। আমি বিষয়টা খুব একটা হালকাভাবে নিলাম না। আমি রুবেলকে বললাম, আচ্ছা তুমি আগে আগে যাও, আমি পরে আসতেছি। তাই বলে রুবেলকে আমি পাঠিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি চলে গেলাম, কারণ আমি একটু সন্দেহ করেছিলাম হয়তোবা রাফির সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে রুবেলের সঙ্গেও তো ঘটতে পারে। এরকম করে আর বেশ কিছুদিন কেটে গেল। আমি একটি কুবরাজকে দেখার সিদ্ধান্ত নেই, কিন্তু এই কথাটা শুধু আমি জানবো, আর কেউ না। আমি কয়েকদিন সকালবেলা কাছ থেকে মালিকের থেকে ছুটি নিয়ে চলে আসি। এসেই একটি ভালো হুজুরের সঙ্গে দেখা করি। হুজুরকে আমি সব ঘটনা খুলে বলি। হুজুর আমার ঘটনাগুলো শুনে আমাকে যে কথাটা বললো এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হুজুর আমাকে বলল, শোনো, তোমাকে আমি একটা কথা বলি, খুবই মনোযোগ দিয়ে শুনবে। আমি বললাম, ঠিক আছে, আপনি বলুন।
হুজুর আমাকে বলল, তোমার সঙ্গে রীতিমতো যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা খুব একটা ভালো লক্ষণ না। এই রোগের রোগী যারা আছে তারা হয় মারা যায়, নাইলে তার সারা জীবনে এই অত্যাচারগুলো সহ্য করা লাগে। তুমি কি করবে আমি এটা জানি না, তোমাকে আমি একটি সাজেশন দিতে পারি। সেটা কি, সবসময় পাক পবিত্র হয়ে থাকবে, না পাক অবস্থায় বাইরে কোথাও যাবে না। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবে। হয়তোবা কিছুটা কম হলেও হতে পারে, কিন্তু তোমার চিকিৎসা করার মতো শক্তি আমার নেই। আমি ওখান থেকে নিরাশ হয়ে ফিরে এলাম। পরদিন তো কাজে যেতেই হবে। আমি পরদিন থেকে আবার কাজে যোগ দিলাম। 1 মাসের মতো ভালোই কাজ করলাম। তারপর থেকে আমার কলিগ উল্টোপাল্টা কথা বলে। বেশিরভাগ সময়ই দেখতাম মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। আমি রুবেলকে বললাম, আচ্ছা রুবেল, তুমি আমাকে একটি কথা বলো তো। রুবেল বলল, হ্যাঁ ভাই, কি হয়েছে বলুন। আচ্ছা, তুমি যে সব সময় মুখ গোমরা করে থাকো, কি হয়েছে তোমার? না তো ভাই, আমার তো কিছু হয়নি। না, তোমার তো কিছু একটা হয়েছে, তাছাড়া তুমি এরকম করে থাকো কেন? না ভাই, এটা আপনার মনের ভুল, আমার কিচ্ছু হয়নি। না না, মিথ্যা কথা বলো না তুমি। কি হয়েছে তোমার, আমাকে সব ঘটনা খুলে বলো তো। আমি কি আপনাকে মিথ্যা কথা বলতেছি? আমি বলেছি না আমার কিচ্ছু হয়নি। তাই বলে রুবেল ওখান থেকে চলে গেল। আমি রুবেলকে আর ডাক দিলাম না। আমি একটু সন্দেহ করেছি, হয়তোবা তা আমার কিছু প্রভাব তার উপরে পড়েছে, তাই রুবেল এই অবস্থা করতেছে। আমি ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি রুবেলকে সব ঘটনা খুলে বললাম। সব ঘটনা বলতে আমার সঙ্গে যে সমস্যাগুলো হয় এগুলো বলিনি, তাকে আমি বলেছি, রুবেল তোমাকে একটি কথা বলে, তুমি কিছু মনে নিও না। হ্যাঁ ভাই, কি হয়েছে বলুন। আমি আগামীকাল বাসাতেই ছেড়ে দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব। এখানে আর একাই থাকতে হবে, কোনো সমস্যা হবে না তো? কেন ভাই, কেন চলে যাবেন আপনি? আমার কি কোনো ভুল হয়েছে? না না, কি বলো, তোমার ভুল হবে কেন? আমার একটু সমস্যার কারণে এখান থেকে চলে যাচ্ছি আমি। অন্য একটি বাসা দেখেছি, ওখানে যাবো, ছোট্ট একটি বাসা। আর এখানে তো অনেক টাকা বাসা ভাড়া দেওয়া লাগে। আমার এখন যে পরিস্থিতি, এতে এত টাকা বাসা ভাড়া দেওয়া সম্ভব না, তাই অন্য একটি বাসা নিয়েছি, সস্তা একটি বাসা নিয়েছি, মাত্র 4000 টাকা ভাড়া। এটি মোটামুটি আমার কেটে যাবে, একা না চলে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি ওখানে যেয়ে ভালো থাকেন তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আর আমি চাইলেও তো আপনাকে আটকাতে পারবো না। আপনি যান, ভালো থাকবেন। তাই বলেই রুবেল ওখান থেকে চলে গেল। আমি পরদিন সকালবেলা আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আমি ওখান থেকে রওনা দিই অন্য একটি বাসায়। বাসা খুঁজতে থাকি, কোথাও বাসা পাই না। ব্যাচেলার দেখে কেউ বাসা ভাড়া দিতে চায় না। শেষ পর্যন্ত একটি বাসে পেলাম, ছোট্ট একটি রুম, 4500 টাকা ভাড়া। আমি বাসায় উঠে পড়লাম। উঠে 2 থেকে 3 দিন কেটে গেল, আমার আর কোনো সমস্যা হয় না। আমার সঙ্গে এরকম আর কোনো ঘটনা ঘটবে না এটা আর ভাবলাম না, কারণ প্রত্যেকবারই এরকম হয়ে থাকে। তারপরেও আমার সঙ্গে আবার সেই ঘটনাগুলো ঘটেই যায়, তাই এবার আর ভাবলাম না যে আমার সঙ্গে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। এরকম করে আরো 2 দিন কেটে গেল। 4 দিন পরে আবারও সেই আওয়াজ, এবার একটু অন্যরকম। এবার শুধু আওয়াজ করে না, এবার হাঁটা চলার শব্দ আমার কানে ভেসে আসে। সেখানে আমার একটি ফ্রেন্ড হয়, এটা কোনো ছেলে না, এটা একটি মেয়ে। মেয়েটির বয়স প্রায় 25 থেকে 26 বছর বয়স হবে।
মেয়েটির একটি সন্তান আছে, তার স্বামী বিদেশ থাকে। সে আমার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতো। লোক আমি ভাবলাম না যে এবার এর কোনো সমস্যা হবে, কারণ আমার সঙ্গে যে মিশে তারই কোনো না কোনো সমস্যা হয়ে থাকে। আমি তার সঙ্গে কথা বলতে একটু নার্ভাস ছিলাম। তাকে আমি ডাক দিলাম, সে আমার কাছে চলে এলো। আমি তাকে বললাম, তুমি আমার সঙ্গে আর মিশবে না, কারণ একটি ছেলে আর একটি মেয়ে কথা বলে বিষয়টা খুব একটা ভালো দেখায় না। সে আর কোনো কথা বললো না, ওখান থেকে চলে গেল। এরই মাঝেই আমার বেনিয়ে যে মালিক, সে আমার কাছে এলো, আমাকে বলল, আমার একটি আত্মীয় আসবে, সে তোমার বাসায় থাকবে, তোমরা দুজনে একসাথে থাকবে। সে যদিও অন্য কোনো বাসা পেয়ে যায় তাহলে ওখানে ট্রান্সফার হবে, কিছুটা দিন তুমি তাকে নিয়ে থাকো, যেহেতু মালিক বলেছে থাকতেই হবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, সে আসুক। আমি তাই বলে আমার রুমে চলে গেলাম। সন্ধ্যার পরে সে লোকটি আমার কাছে চলে এলো। তার বয়সটা খুব একটা না, 14 থেকে 15 বছর বয়স হবে। ছেলেটি এসেই আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিলাম। তাকে বললাম, তুমি এখানেই থাকবে, বাসাটা তোমার পছন্দ হয়েছে? সে বললো, হ্যাঁ বাসাটা আমার পছন্দ হয়েছে, আমি এখানেই থাকবো। সে তার ব্যাগ ট্যাগ রেখে দিল, দিয়ে গোসলটা সেরে নিল। আমরা দুজন মিলে হোটেল চলে গেলাম খাওয়ার জন্য, কারণ আমি পাক করতে পারি না, আমি হোটেলেই খাই। সেও পাক করতে পারে না, সেও হোটেলেই খায়। দুজনে হোটেলে যেয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম। খেয়ে দুজনে এসে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখলাম সেই মাথা কাটা লোকটি আমাকে বলতেছে, এবার সেই ছেলেটি যদি তোর সঙ্গে মেশে তাহলে কিন্তু সে মরবে, নিশ্চিত সে মরবে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি লাফিয়ে উঠলাম ঘুম থেকে। আমার ঘুম থেকে ওটা দেখে সেই ছেলেটিও লাফিয়ে উঠল। সে আমাকে বলল, ভাইয়া কি হয়েছে? আমি বললাম, না কিচ্ছু না, তুমি আমার থেকে একটু দূরে দূরে থাকবে, তাতে তোমারই ভালো। সে ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে থাকবো, এখন আপনি শুয়ে পড়েন। সেই ছেলেটি শুয়ে পড়ল। একটি রাত কেটে গেল। পরের দিন সকালবেলা সে ছেলেটি আমাকে ডাক দিছে। আমি উঠলাম, উঠে বললাম, কি হয়েছে, ডাকো কেন? ছেলেটি বললো, আপনি কাজে যাবেন না? আমি বললাম, হ্যাঁ কাজে যাবো তো। ও বললো, কটা বাজে? সেটা দেখছেন, ঘড়ির দিকে দেখেন। আমি দেখলাম প্রায় 7:30টার মতো বাজে। আমি খুবই দ্রুত গোসলটা সেরে নিই। গোসল করে বেরিয়ে এলাম। এসেই সেই ছেলেটিকে ডাক দিলাম। সে আমার কাছে এলো, এসে আমাকে বলতেছে, কি হয়েছে ভাইয়া? আচ্ছা তোমার নামটা কি? তোমার নামটা তো জানা হলো না। আমার নাম রফিক। আমি বললাম, তোমার নাম রফিক? বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি বাসায় থেকো, বাইরে কোথাও যেও না। ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি বাইরে কোথাও যাব না। তাই বলে আমি ওখান থেকে বেরিয়ে চলে গেলাম আমার কাজের উদ্দেশ্যে। রাত্রেবেলা বাসায় এলাম। এসে দুজনে আবার একসঙ্গে খাবার খেতে চলে গেলাম হোটেলে। এরকম করে প্রায় 3 মাসের মতো কেটে গেল। 3 মাস পর থেকে আমি বুঝতে লাগলাম সে ছেলেটি আমার প্রতি আগ্রহ বেড়ে চলেছে। ছেলেটি আমার পিছু ছাড়ে না, আমি যেখানে যাই সেখানেই যাই। কাজ থেকে এসে দুজনে একসঙ্গে হোটেলে যাই খেতে। যেদিন বাসায় থাকি সেদিনও দুজনে একসাথে খেতে যাই। গল্প আড্ডা তো লেগে আছে। আমি সে ছেলেকে একদিন জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি যে আমার সঙ্গে থাকো কখনো সমস্যা হয় না? না ভাইয়া, কি সমস্যা হবে?
না, তেমন কোনো সমস্যা হয় না তো। কেন, কি হয়েছে? না, তাই জিজ্ঞেস করলাম আর কি। তাই বলে আমি ওখান থেকে উঠে চলে এলাম আমার রুমে, যেয়ে শুয়ে পড়লাম। আমি একটু পরেই রফিকও আমার কাছে এলো, এসে আমাকে বলতেছে, ভাই কি হয়েছে আপনার? এত সকালে শুয়ে বললেন যে কোনো সমস্যা হয়েছে, শরীরটা কি বেশি খারাপ, আমি কি ডাক্তার ডাকবো? আমি বললাম, না, ডাক্তার ডাকার কোনো দরকার নেই, আমি ঠিকই আছি, এমনি ভালো লাগতেছে না, তাই শুয়ে আছি। এসব কথা বলতে বলতেই আমার আম্মা ফোন দিল। আমি ফোনটা রিসিভ করে কথা বললাম। কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। কেটে দিয়ে এসে দেখি রফিকের প্রচণ্ড জ্বর, যেন গাটা পুড়ে যাচ্ছে। আমি খুবই দ্রুত রফিককে নিয়ে হসপিটালে চলে গেলাম। হসপিটালে ভর্তি করলাম। আমার বুঝতে আর বাকি রইল না, এটা সেই খারাপ জিনটারই কাজ। সে আমাকে শান্তিতে বাঁচতে দিবে না। আমি নিজেকে অনেক অপরাধী মনে করলাম। আমার জন্যে একটি ছেলে প্রথমে মারা গিয়েছে, আরেকজনের মরার অবস্থা, এবারও ঠিক একই অবস্থা, এরও প্রচণ্ড জ্বর। আমার বুঝতে আর বাকি রইল না, এটা সেই জিনটিরই কাজ। আমি কি করব বুঝতে পারি না। যদি আত্মহত্যা পাপ না হতো, তাহলে আমি আমার জীবনটা কবে নিয়ে নিতাম। বিশ্বাস করবেন না ভাই, আমার জীবনের উপরে আমার ঘৃণা জন্মে গিয়েছে। এত অত্যাচার আর কে সহ্য করে? আমি যদি পারতাম, তাইলে হয় সেই মাথা কাটা জিনটিকে মেরে ফেলতাম, নলে আমি নিজেই মরতাম। আমি কি করব বুঝতে পারি না। আমি হসপিটাল থেকে বাড়িতে চলে এলাম। এসে নিজে খাবার খেয়ে তার জন্যে খাবার নিয়ে গেলাম। এরকম করে বেশ কিছুদিন তার জন্যে দৌড়াতে লাগলাম। এদিকে আমার মালিক ফোন দিচ্ছে বারবার। আমি মালিকের ফোনটা রিসিভ করলাম। মালিক তো আমাকে যা তা ভাষায় গালাগালি করলো। আমি মালিকের সব ঘটনা খুলে বললাম। মালিক আমাকে আর কিছু বললো না, আমাকে বললো তুমি কাল থেকে রেস্টুরেন্টে আসবে। আমি মালিককে বললাম, ঠিক আছে বলছো, আমি কাল থেকে অবশ্যই যাব। আমি রাফিকে ওখানে রেখে পরের দিন সকালবেলায় আমি আমার কাজে চলে যাই। ওখান থেকে রাত্রেবেলা বাসায় আসার সময় রাফিকে দেখে আসি আর রাফিকে খাবার কিনে আসি। এরকম করতে করতে 4 থেকে 5 দিন কেটে গেল। হসপিটাল থেকে রাফিকে রিলিজ দেবে। আমি সেদিন আর কাজে গেলাম না, রাফিকে নিয়ে সোজা বাসায় চলে আসি। ছেলেটির নাম আসলে রাফি না, তার নাম রফিক। আমি রাফি বলে ডাকি, শর্টকাটে রাফি বলে। হয়তোবা সুমন ভাই আপনারা মনে করেছেন ঘটনাটি এখানেই শেষ, কিন্তু না, এর আরও কাহিনী আছে। সেগুলো তো এক এপিসোডে বলাটা সম্ভব না, কারণ আমিও তো কাজের মানুষ, আমরা তো কিছু কাজকর্ম থাকে। আশা করবো সুমন ভাই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি পরবর্তী ঘটনাটি আপনাদের কাছে আবারও পাঠিয়ে দিব। আমাকে 2 থেকে 3 দিন সময় দিতে হবে। আমি এর ভিতরে আমি আবারও পরবর্তী ঘটনাটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আপনাদেরকে 2 থেকে 3 দিন অপেক্ষা করানোর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে কেউ কিছু মনে নেবেন না। আমি 2 থেকে 3 দিন পর আবারও আপনাদের কাছে ঘটনাটি পাঠিয়ে দিব। দয়া করে সুমন ভাই আপনি কিছু মনে করবেন না। আমি মইনুল আলম আপনাদের কাছে কথা দিলাম, আমি 2 থেকে 3 দিন পর ঘটনাটি আবারও আপনার কাছে পাঠিয়ে দিব। দয়া করে আপনি মনে কষ্ট নেবেন না। আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। যাই হোক, মইনুল ভাইয়ের ঘটনাটি আমার তো অনেকটাই ভালো লেগেছে। আশা করব মইনুল ভাই আপনি পরবর্তী এপিসোডটা খুবই শীঘ্রই পাঠিয়ে দিবেন। আমি মনে কোনো কষ্ট নেইনি, কারণ আমারও যেরকম কাজ আছে আপনারও ঠিক ওই রকমই। আমি
যেভাবে চলি আপনিও ঠিক ওইভাবেই চলেন। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আমি জানি কাজটা কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। একদিন যদি কাজ না হয় পরের দিনে পেটে আর ভাত যাবে না। যাই হোক মইনুল ভাই, আমি আশা করব যত দ্রুত সম্ভব ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমি দর্শক বিন্দুদেরকে অনুরোধ করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত পুরো ভিডিওটি আমার দেখেছেন তারা পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করুন। পরবর্তী এপিসোড যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আমি দিয়ে দিব। আমি আপনাদেরকে খুব একটা বেশি দিন অপেক্ষা করাবো না। পরবর্তী এপিসোডটা আমার কাছে যখনই পাঠিয়ে দিবে আমি তখনই সব কাজ ফেলে রেখে এই গল্পটির কাজে লেগে পড়বো আবারও। যাই হোক, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর একটি কথাই বলতে চাই, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন গল্পগুলো সবার কাছ থেকে কালেক্ট করে আপনাদের মাঝে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। শুধু তাই না, ঘটনাগুলো কালেক্ট করতে আমাদের অনেক কষ্ট হয়। আর যেসব ভাইরা আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দেন আমি জানি তারাও অনেক কষ্ট করে। যারা আমাদের কাছে ঘটনাগুলো পাঠিয়ে দেন তাদেরকে আমি মন থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এই চ্যানেলটি পুরোটাই আপনাদের। আপনারা আমার কাছে হয়তোবা ঘটনাগুলো না পাঠালে আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পারতাম না। আমি একটা মাধ্যম মাত্র, আপনারা সব কিছু। আপনাদের দ্বারাই আমরা এখনো বেঁচে আছি। আপনাদের জন্যে আমরা ঘটনাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। যাই হোক, এরকম ঘটনা যদি আপনাদের কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের কাছে যেভাবে পাঠাতে পারেন, আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের জিমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না, যাওয়ার আগে মইনুল ভাইয়ের কাছে একটি রিকোয়েস্ট থেকে যাবে। আপনি যত দ্রুত সম্ভব ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা খুবই শীঘ্রই ঘটনাটি আবারও পুনরায় রেকর্ড করে সবার মাঝে ছড়িয়ে দিব। আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর সবাই কষ্ট করে আরেকটু সময় অপেক্ষা করুন পরবর্তী এপিসোডের জন্য। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।